বিধানসভায় বিধ্বংসী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ কেন, তার বক্তৃতা যেভাবে আগুন ছড়ানো। শুভেন্দু অধিকারীর মনে যা যা ছিল আজ তিনি কার্যত প্রকাশ করে বিধানসভায় বলে দিলেন, এবং তিনি বললেন যে যে বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে করে এসছেন সেগুলো খুল্লা বিধানসভায় আলোচনা করলেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আজ যে রূপ আমরা শুভেন্দু অধিকারীর দেখলাম, এই রূপ আমরা বিরোধী দলনেতা হিসেবে দেখিনি। তার মনে যা যা ক্ষোভ ছিল তিনি উগড়ে দিলেন কার্যত। তিনি বললেন যে মামেদের বিরুদ্ধে লড়াই করে আমি রাস্তায় ছিলাম, সেদিনও 2011 ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলাম, আবার 2011 এদেরকে তাড়িয়ে 26-এ ক্ষমতা প্রতিষ্ঠা করলাম, সেখানে আমি রইলাম। স্যার কিভাবে দেখছেন? মানে আজকে অনন্য শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারীকে আমি অন্তত কখনো দেখিনি। এই শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিরোধী দলের নেতা থেকে উত্তরণ ঘটে গেছে। উত্তরণ ঘটে শুভেন্দু অধিকারী, তুমি তুমি যথার্থ শব্দ প্রয়োগ করেছো, বিধ্বংসী শুভেন্দু অধিকারী, যিনি একদিকে তার সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেছেন, আবার একই সাথে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, যে তোষণের রাজনীতি ছিল, সেই তোষণের রাজনীতির প্রতিটি ঘটনা বিধ্বংসীভাবে তিনি আজকে বিরোধীদের টার্গেট করে বলেছেন এবং প্রতিনিয়ত মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একটি সম্প্রদায়ের হয়ে কথা বলেছেন এবং কিভাবে সমাজে বিভাজন টেনেছেন। আজকে শুভেন্দু অধিকারী একই সাথে বিরোধী রাজনৈতিক দল মানে তৃণমূল কংগ্রেস কিভাবে ভেঙেছে, সেই ভেঙে যাওয়ার জন্য তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তিনি সরাসরি বলেছেন আজকে আপনারা যে একাধিক ভাগে বিভক্ত হয়েছেন সেটা আপনাদের কৃতকর্মের ফল। শুভেন্দু অধিকারী যে ভাষা, যে ভাবে অত্যন্ত তীক্ষ্ণ এবং তীব্রভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, কখনো মনে হয়েছে তিনি বিরোধী দলের নেতার ভূমিকায়, কখনো তিনি রাজ্যের জনগণের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন। কোন কোন প্রকল্পগুলো হয়েছে, কি কি কাজ হয়েছে, কিভাবে জনকল্যাণ শিবির পরিচালিত হয়েছে, কত জনকল্যাণ শিবির পরিচালিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আমার কথাটা, এটা আরেকটা মধুর প্রতিশোধ। সেটা হলো যে দেখো, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলের নেতা হিসেবে বিধানসভায় বসতেন, কোনো আলোচনা ওরা করতে দিত না। কি করতো? আমি একটু দাঁড়াও, আমি দিনের পর দিন দেখেছি, সেটা হলো যে শুভেন্দু অধিকারী যখন বলতে উঠতেন, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একাধিক এমএলএ কে, একাধিক মহিলা এমএলএদেরকে বা এমএলএদেরকে শুভেন্দু অধিকারীর বক্তব্য যাতে শুনতে কেউ না পারে তার জন্য তারা চিৎকার করে উঠতেন। শুভেন্দু অধিকারী বিধানসভায় কিছু বলতে উঠলেই বাধার সম্মুখীন হতেন, চিৎকারের সম্মুখীন হতেন, তাকে বলতে দেওয়া হতো না। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টেলিকাস্ট হচ্ছে, অথচ শুভেন্দু অধিকারীর বক্তব্য টেলিকাস্ট হয়নি। দিনের পর দিন আমরা এই ছবি দেখে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আজকে কিন্তু বলতে হবে যে এই স্পিকার, মাননীয় স্পিকার, তিনি বিধানসভা টেলিকাস্ট অ্যালাউ করেছেন, সবার বক্তব্য টেলিকাস্ট হয়েছে আজকে। এমনকি কুণাল ঘোষের গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে টেলিকাস্ট হয়েছে, ভীষণ ভালো বলেছে কুণাল ঘোষ। এবং শুধু তাই নয়, যখন শুভেন্দু অধিকারী শেষ বক্তা হিসাবে বলছেন, তখন কুণাল ঘোষ তার দৃষ্টি আকর্ষণ করে 1 মিনিট একটা সময় চেয়ে নিলেন, সেইটাও শুভেন্দু অধিকারী শাসক হিসাবে অ্যালাউ করলেন। এবং পরিষ্কার ওই 1 মিনিটের মধ্যে তিনি মূলত বলতে চেয়েছিলেন যে বিচার যেন শুধুমাত্র তৃণমূলের এমএলএ এমপিদের না হয়, যারা ঋতব্রত শিবিরে গেছে তাদেরও বিচার যাতে হয়। ফলে শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাঝে কুণাল ঘোষকে বক্তব্য পেশ করতে দিলেন। এটাই তো রাজধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজধর্ম তো পালন করেননি। শুভেন্দু অধিকারী বলতে উঠলেই চিৎকার করে উঠতে, তারা বলতে দিনের পর দিন বলতে পারে না। তিনি
কতবার সাসপেন্ড হয়েছে একবার ভাবুন তো। বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী কতবার সাসপেন্ড হয়েছে। দিনের পর দিন তৎকালীন যিনি স্পিকার ছিলেন, শাসক দল চাইতো না শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরে থাকুক, বক্তব্য রাখুক। তারপরেও 5 বছর যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা ছিলেন, মানে বিধানসভার ভেতরে এবং বাইরে, তাতেই কিন্তু হিলিয়ে দিয়েছিলেন এবং শেষ বিচারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই সরকারের পরিবর্তন এসেছিল। আজকে শুভেন্দুর ক্ষেত্রে ছিল মধুর প্রতিশোধের দিন। আজকে শুভেন্দুর ক্ষেত্রে ছিল আজকে মধুর প্রতিশোধের দিন। আজকে তিনি মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আজকে বিধানসভার ভেতরে আমি বলছি আর আপনি টেলিকাস্ট দেখছেন। আজকে আপনি আজকে মানে এটা যদি ভাবার্থ তৈরি করি, আজকে আমি রাজা, আপনি প্রজা। আজকে আমি সরকারে আর আপনি বিরোধী দলে। আজকে আমি যেভাবে রাজধর্ম পালন করছি, আপনি সেদিন সেই রাজধর্ম পালন করেননি। প্রতিটা মুহূর্তে তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মীকে মানে বুঝিয়ে দেবার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী যে যেভাবে ক্ষমতার দম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করতেন বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, আজকে সেই জামানার পরিবর্তন ঘটেছে। আজকে শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করে সমস্ত বিরোধী দল যে কজন আছেন তাদের যেমন বক্তব্য রাখার অধিকার দিয়েছেন, ইভেন কুণাল ঘোষকে এইমাত্র বললাম যে তার বক্তৃতার মাঝে বক্তব্য রাখবার সুযোগ দিয়েছেন। আবার একই সাথে প্রশাসক শুভেন্দু অধিকারী অত্যন্ত দায়িত্বের সাথে তিনি কিন্তু একের পর এক তার সরকারের যে কাজকর্মগুলো হয়েছে এই 45-50 দিনের মধ্যে, সেই প্রত্যেকটা কাজকর্ম সম্পর্কে তিনি ওয়াকিবহল করেছেন এবং কি কি কাজ আগামী দিনে করা হবে। আবার নতুন করে জনকল্যাণ শিবির খোলা হবে এবং প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় খোলা হবে, প্রত্যেকটা ওয়ার্ডে খোলা হবে এবং সেখানে আবার যারা উপভোক্তা যারা বাদ গেছেন আপনাদের নাম কিন্তু আবার নথিভুক্ত করা হবে। ফলে আপনারা ভেঙে পড়ার কিছু নেই। আমি জানি অনেকেই নাম নথিভুক্ত করতে পারেননি। গত 4 দিনের যে জনকল্যাণ শিবির হয়েছে, এবার আবার আপনাদের কাছে সরকার আসছে, আপনারা কিন্তু জনকল্যাণ শিবিরের আপনাদের নাম অন্নপূর্ণা যোজনা হতে পারে, আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ হতে পারে বা অন্য যে কোনো প্রকল্পের জন্য আবার নাম নথিভুক্ত করতে পারবেন। সরকারের দিশা, সরকারের লক্ষ্য, আগামী দিন সরকার কি করতে চায় সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী অত্যন্ত স্পষ্টভাবে বিধানসভায় দৃঢ়তার সাথে রেখেছেন। বিরোধী দলনেতা কার্যত ঋতব্রতকে বারবার মনে করিয়ে দিতে বলছেন, আপনি আপনি আপনার মনে লেলিন রয়েছে, আপনি কমরেড, আমার কথা শুনুন। আপনার বক্তব্য এই ধরনের বক্তব্য ছিল না, আপনার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য ছিল না। ঋতব্রতকেও আবার মনে করে দিতে তার পুরনো ইতিহাস। দেখো এইটা কিন্তু আমি একটু আলাদা তোমাকে একটু বলবো। দেখো ঋতব্রতদের গোষ্ঠীটা পুরো বিজেপি নিয়ন্ত্রিত গোষ্ঠী। আমি মনেই করি না যে, আমার বিশ্লেষণ যে ওরা বিরোধী দলের নেতা হিসাবে আমি মনেই করি না। ফলে এটা হলো বিজেপি নিয়ন্ত্রিত একটা গোষ্ঠী হিসাবে আমি দেখতে চাই। ফলে ঋতব্রতদের দম নেই মানে এই বিজেপি সরকারকে বিরোধিতা করার। যতটুকু বিরোধিতা করবে কুণাল ঘোষরাই করবে আমি মনে করি। তারা 4 জন হতে পারে, হ্যাঁ 4 জন বা 5 জন যদি হয় তারাই করবে। ফলে এই যে পশ্চিমবাংলা বিধানসভায় যে বিরোধী দল তৈরি হয়েছে, খাতা কলমে তুমি নিশ্চয়ই বলবে তাদের প্রতি আমার খাতা কলমে যে অবস্থান আছে সেই জায়গা থেকে সম্মানও থাকলো, একদম মাথা নত করে সম্মান করব। কিন্তু একজন বিশ্লেষক হিসাবে আমি বলবো পশ্চিমবাংলায় বিধানসভায় 270 জন বিজেপি আর বাদ বাকি কয়েকজন মাত্র গুটি কয়েক মানে সলতের মতন 8-10 জন মাত্র বিরোধী শিবিরে রয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে দেখো দীর্ঘদিন পর একটা পরিবর্তন এসছে। শুভেন্দু অধিকারী কিন্তু আমি বলবো যেমন বিধ্বংসী ছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির বিরুদ্ধে, তার তোষণের রাজনীতির বিরুদ্ধে, একটার পর একটা তার সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভুল রাজনীতির বিরুদ্ধে, কেসের বিরুদ্ধে। যেমন জগন্নাথ ধাম থাকবে কেন, তিনি পরিষ্কার করে বলেছেন যে একটি সম্প্রদায়কে যদি ছেড়ে দিই না 1 মিনিটের মধ্যে শেষ করে দিবে। এই রকম তার যে বক্তব্যগুলো ছিল তোষণের, শুক্রবার মানে বিশেষ করে বেলডাঙ্গার ঘটনাটাকে সামনে এনেছেন, একটার পর একটা ঘটনা খান করে দিয়েছেন। আজকে তৃণমূল কংগ্রেসকে খান করে দেওয়া যেটাকে বলে,
শুভেন্দু অধিকারী কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে খান খান করে দেওয়া। এইখানেই থামেননি, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলেছেন 1100 কোটি টাকা, যেটা কার্যত ক্যামাক স্ট্রিটে পৌঁছে যেত স্যার, যে পাথর খাদান থেকে বীরভূমের, সেটা তুলে ধরেছেন। তিনি বলেছেন বছরে আমরা পেতাম 69 কোটি টাকা, আর সেই জায়গায় আমরা এক মাসে কালেকশন করেছি সরকার আসার পর 87 কোটি টাকা। এটা তো বাস্তব যে টাকা মানে সম্পদ, মানে রাজস্ব সম্পদ যে ঘরে ঢুকতো না, মাঝপথে তৃণমূলের নেতারা ভাগাভাগি করে নিয়ে নিত, তার ফলে রাজকোষে কখনো টাকা আসতো না। এই সরকার আসার পরে গত 45 দিন যে বিপুল পরিমাণের রাজস্ব সংগ্রহ হয়েছে, সেখান থেকে তো প্রমাণিত যে তৃণমূলের নেতারা রাজকোষে টাকা না রেখে নিজেদের পকেটে টাকা নিয়ে যেত। হ্যাঁ, ফলে এইটা তো বাস্তব। কিন্তু আমি তোমাকে একেবারে শেষ পর্যায়ে বলবো, আজকে যে শুভেন্দু অধিকারীকে আমি দেখলাম, এই শুভেন্দু অধিকারী মানে ছাত্র নেতার থেকে উঠে আসা, ও মানে বলা যায় যে অগ্নিসম। এই শুভেন্দু অধিকারীকে আমি দেখলাম নন্দীগ্রামের যে তেজ, সেই নন্দীগ্রামের ছাত্র নেতার সাথে নন্দীগ্রামের তেজ সংযুক্ত শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীকে আমি দেখলাম লক্ষণ শেঠকে হারানো সেই যে তেজ, তার সাথে যেন ওই তেজও যুক্ত হয়েছে। আমি সেই শুভেন্দু অধিকারীকে আজকে বিধ্বংসী ভূমিকায় দেখলাম বিধানসভার মধ্যে, যিনি মানে সমস্ত পদ ত্যাগ করে বিজেপির রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন, বড় ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, তারপরে ভবানীপুরে হারিয়ে আজকে তিনি রাজপাটে বসেছেন। রাজপাটে বসে একদিকে যেমন তিনি রাজধর্মের বার্তা বারবার দিয়েছেন, আবার একইভাবে সেই বিরোধী শুভেন্দু যেন 1 ইঞ্চিও কমেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে প্রতিটি বিষয়ে যেভাবে খান খান করে আজকে তুলে ধরেছেন, সমালোচনা করেছেন, তার তীক্ষ্ণতা তীব্রতা এতটাই ছিল, শুভেন্দু অধিকারী দিনের শেষে একটা অনন্য নেতা হিসাবে কিন্তু বিধানসভায় প্রতিষ্ঠা হয়েছেন।